মানে এই নিউজ শুই না আমি নিজেও টাস্কি খাই রয়েছি, মানে বিশেষ করে প্রতিবেদনটা দেখে। তাহলে মানে পৃথিবীর কি মূর্খা বানাইলো আর বিষয়টা কেমনে হইলো ভাই? কৌশল বড়ই চাঞ্চল্যকর এক প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম। চাঞ্চল্যকর অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে, কারণ এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করে দিবে। যে ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে। বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন, বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশনও শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একই সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা। সাব্বাস, শিক্ষার্থীরা যে হারে না এটাই তার প্রমাণ। শিক্ষার্থীরা কখনো হারে নাই, হারবে না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য, তাদের জন্য না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য। আমি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের। ছাত্রদল একটা ভালো কাজ করছে দর্শক, সেটা হলো যে নর্থ সাউথের সামনে যে মারামারি ঘটনা ঘটলো ছাত্র দলের কর্মীদের সঙ্গে ওই সার্জিস আলমের সমর্থকদের, সেই ব্যাপারে তারা একটা তদন্ত কমিটি করছে। দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে, নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এটা অনেক বড় ঘটনা। হিজবুত তাহরির এবং দিল্লির বিরুদ্ধে ঢাকার চূড়ান্ত খেলা। আওয়ামী কোঠায় এখন বিএনপি নেতা নানান কারণে বিএনপিকে বিতর্কিত করছেন কাউয়া ফজলুল। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি দর্শক। গত 53 বছরে আমার দল আপনার দল প্রত্যেকটা দল যারা বাংলাদেশকে শাসন করেছে, আমাদের যারা শাসক সেবকের বদলে চেয়ারে বসার পর শাসক হয়ে যায়, সেই শাসকরা এই দেশে দুইটা শ্রেণী তৈরি করেছে। এই চেয়ারে বসছেন আপনি বাংলাদেশের সকল কিছুর ঊর্ধ্বে, আইন আদালত যতক্ষণ আপনার সরকার ক্ষমতায় আছে। আর ক্ষমতা থেকে সরে গেলে দেখেন না দাড়ি মুস্কাইটটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব চোরগুলোর একই নমুনা হয়। তবে এই দেশটাকে কেউ বদলায় নাই। জনগণের টাকায় দীর্ঘদিন যাবৎ এই দেশের যে স্বাস্থ্য বিভাগকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লুটপাট দুর্নীতি বাটপাড়ি চিটারি করছে এরা, আর এদের ছত্রছায়ায় প্রশাসন থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকা কামাইছে। গরিব হাসপাতালের বাহিরে পয়রা পয়রা শুয়ে থাকে, রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করতে হয় টাকার অভাবে। এই দেশে অনেক দৃশ্য আমরা দেখেছি যে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে চলে যায়। আর এই চোরেরা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে, যখন এরা একটা হাঁচি দিলে কাশি দিলে চোখে ডিস্টার্ব হইলে দৌড় দিয়া বিদেশ চলে যায়, এদের বাবার টাকায় না জনগণের টাকায়। সেই সিস্টেমটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার আর 2-10 বছরই থাকুক, যদি এমন অ্যাক্টিভিটিস তারা তৈরি করতে পারে, সেটাকে বাস্তবায়ন করতে পারে। ঘোষণা দেখছেন আগামীতে এই আইনটা তৈরি করা হচ্ছে। কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রশাসনের বড় আমলা কর্মকর্তা রাষ্ট্রীয় টাকা দিয়া বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না। এর পাশাপাশি নিজেদের টাকা দিয়েও বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না। কেন? যদি বড় রকমের কোনো অসুখ না হয়। একটাই কারণ, সেটা হচ্ছে কি, এই দেশের স্বাস্থ্য বিভাগকে তোমরা লুট কইরা বাটপারি কইরা ধান্দাবাজি করে টাকা পয়সা লুইটা তোমাদের বউ বাচ্চার চিকিৎসা লাগে বিদেশ, শপিং এর লাগে বিদেশ, পড়ালেখা বিদেশ, আর এই দেশের মাইকা বাপ করে দিছো তোমরা। আজকে ইউনূসকে আমি ডক্টর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ জানাই। 90 দিনের মধ্যেই স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে, এই ঘোষণা দিয়েছেন কে? স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শাহ আহমেদুল কবির। লোকটার একটু শেয়ার করে পরিচয় করা যায়। দেখেন যেই ভাষায় কথা বলছে, এই স্পিরিটটাই চাই। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। আগে আমি বারবার বলি, বাংলাদেশকে সুন্দর করতে হলে যে সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল, একটা স্কুলের কমিটির যিনি প্রধান থাকবেন, স্কুল কমিটির প্রধান, তার ছেলে এই স্কুলে পড়তে হবে। মসজিদ কমিটির যিনি প্রধান থাকবেন, তার চরিত্র হতে হবে পজিটিভ। হাই স্কুল কমিটির প্রধান, তার ছেলে এই স্কুলে পড়তে হবে। তার ছেলে পরে প্রাইভেটে, স্কুল কমিটির প্রধান হয়ে রয়েছে এলাকাতে। আর আমরা যারা অভিভাবক আছি, মানে গরিব ছোট লোক মূর্খ 550 টাকা খাওয়া এই জাতি, এরা বানাই দিয়ে বসে থাকে। দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে, নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। কেন উনি হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে এই কথাটি পাঠালেন? তিনি কি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিলেন, নাকি জাতিসংঘকে অবগত করলেন? কোনটা উনি করার জন্য এই পরিকল্পনাটা এঁটেছেন? উনি কি এবার কেয়ার হাসপাতালে শুয়ে শুয়ে এই পরিকল্পনা ভারতীয়দের সাথে করে
করেছেন? কারণ আমি শুনেছি এবার কেয়ার হাসপাতালের মহা পরিচালক যিনি সবচেয়ে বড় চেয়ারটিতে বসা, তাকে নাকি ভারত থেকে আনা হয়, ভারতীয় নাগরিক। তাই উনি দীর্ঘদিন হাসপাতালে না, গত রমাদানের শুরুতেই উনাকে হাসপাতালে দেখতে পেলাম, আবার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলছেন বাংলাদেশে নারীরা মানে নিরাপদ নয়। আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শোনাই, এর থেকে আপনারা বুঝতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন। রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা হেডলাইন করেছে। তারপরে কি লিখেছে, দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরামহীনতার কারণে বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরো উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে। শুক্রবার 7 মাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় বাংলাদেশের ভাই বোনদেরকে আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে, এই কথাটার দালিলিক প্রমাণ কতটুকু নির্যাতিত হচ্ছে আমাদের নারীরা। আমি মনে করি যে সবচাইতে ভালো আছে নারীরা 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখেন নাই যেই ভাইয়ের লাশ 2 বোনে কাঁধে করে নিয়েছিলেন? সেদিন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনি কয়জনের লাশ কবরে দাফন করেছেন? কয়জনের লাশ কাঁধে নিয়েছেন? যেই বোন তার আপন ভাইয়ের লাশ কাঁধে নিয়েছিল, পুরুষ খুঁজে পেয়েছিল না জুলাই অভ্যুত্থানে, সেই বোন কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করেছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বোনের মুখ থেকে আমরা শুনলাম যে 2 বোনে মিলে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ভাইরাল হয়েছিলেন তারা, তারই মাঝে একজন তিনি নিজে তার পরিচয় দিলেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, শেখ হাসিনার সময়ে আমার বোনেরা যদি এভাবে নির্যাতিত হতে হয়েছে এবং তার ভাইয়ের লাশ কাঁধে নিয়েছে, এবং আমাদের ছোট্ট ছোট্ট বোনদেরকে আমরা দেখেছি কিভাবে রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ছোট্ট ভাইদের সাথে এই তরুণদের সাথে তরুণীরা কিভাবে অবদান রেখেছে, কত অবদান রেখেছে, এবং সবার আগে শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বোন। এই যে শেখ হাসিনার এই আমলে এত নারী নির্যাতিত হলো, তখন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনি কি বিশ্ববাসীকে জানাতে চান যে ডক্টর ইউনূসের সময় নারীরা নির্যাতিত হয়, এই কারণে বাংলাদেশের আইন কানুন খারাপ অবস্থা হয়েছে? বাংলাদেশে কি সামরিক শাসন আসা দরকার, নাকি অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি ক্ষমতায় আসা দরকার? কারণ আপনি তো তারেক রহমানকে দেশে নিতেছেন না, নেওয়ার জন্য কোনো কথা বলতেছেন না, কোনো আন্দোলন করতেছেন না। আপনি প্রধানমন্ত্রীর খায়েশ জুটেছে, আপনার এই খায়েশ কিন্তু বিএনপির লোকেরা পূরণ করবে না, কারণ জিয়া পরিবারের বাইরে কাউকে বিএনপির মানুষ প্রধানমন্ত্রী বানাবে না। আপনার এই বুড়া বয়সের খায়েশ নিয়েই কিন্তু আপনাকে মরতে হবে। তবে মৃত্যুর আগে এই ধরনের আজে বাজে কথা বলে ফালতু হবেন না, কারণ বর্তমান সময়ে মানুষ আপনাকে ফালতু হিসাবে দেখতে চায় না। আপনার পক্ষে ছিলাম শেখ হাসিনা এবং তার সৌরাচারী কাউয়া কাদেরের বিরুদ্ধে আমরা কথা বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আজকে আপনি বাংলাদেশটা যখন একটু স্মুথলি ভালো চলছে, তখন আপনি বলছেন যে নারীরা সবচাইতে নির্যাতিত এখন বাংলাদেশে, তারা নিরাপদ নয় বাহিরে, তারা নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে, তারা নিরাপদ নয়। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করিয়ে দিবে, রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। দর্শক, একটা কথা আমি বলিনি যে ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে। ডক্টর ইউনূস ইজ মোস্টলি ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি। তিনি জানেন যে জনগণ তার সাথে আছে, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ম্যানেজ করে চলা বা তাদের সমর্থন নিয়ে চলা, এটা ডক্টর ইউনূসের একটা বিশেষ কৌশল। বিশ্ব সম্প্রদায় ডক্টর ইউনূসের পাশে আছে, এটা তার একটা বড় শক্তি, এবং ডক্টর ইউনূসের ইমেজ বা তার পরিচিতি সেক্ষেত্রে এটাই স্বাভাবিক। দর্শক, প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা কিছু মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে কথা বলতে বিদেশ সফর গিয়েছেন বেশ কয়েকবার, জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছে, আরো বিভিন্ন সফরে গিয়েছেন, কিন্তু সেটা কোনো বাইল্যাটারাল সফর ছিল না। এই প্রথম কোন দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা শুধু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, ডোমেস্টিক গ্রাউন্ডেও এটা তাৎপর্যপূর্ণ। চীন যাওয়া মানে কি? তা প্রথমে চীন, প্রথম সফরটাই শুরু, দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চীন থেকে। এর মানে ভারতকে একটা বার্তা দেয়া, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে। ভারতকে কিভাবে সোজা করতে হয় ডক্টর ইউনূসের কাছ থেকে শিখুন। তেল দিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ভারতকে ভয় পায়, বিএনপিও ভয় পায়, জামাত ইসলামীও ভয় পায়, তাদের বিরুদ্ধে কিছু বলে না যে কি না কি হয়ে যায়। কিন্তু ডক্টর ইউনূসকে দেখুন, ভারতকে দৌড়ের উপর, মাইলের উপর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই চীন সফর ভারতের, দেখেন ভারতের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী, অজিত দেওয়াল, জয়শঙ্কর, এদের কি অবস্থা খোঁজ নেন যে ডক্টর ইউনূস চীন যাচ্ছেন। চীন কি করে?
চীন এমন একটা দেশ, অরুণাচলে যে সমস্যা এটা নিয়ে ভারতের বর্ডার ক্রস করে ঢুকে পাহাড়ের উপর উঠে ভারতের সেনাবাহিনীকে পিটিয়ে থাপ্পাইয়া লাথি দিয়া ওই পাহাড় থেকে ফেলে দেয়, লুঙ্গি খুলে নেয়, এদের জামা কাপড় নাকি খুলে নিয়ে যায় চীনের সেনাবাহিনী। তো ভারতকে এরকম শিক্ষা দেয় তারা। আর সে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখেন, প্রধান উপদেষ্টা শুধু চীন যাচ্ছেন বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দৌড় কিন্তু এখন চীনের দিকে। কয়েক মাস আগে জামাত ইসলামের একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে এসছে। এখন বিএনপির একটা প্রতিনিধি দল আছে, ছাত্র দলের সেক্রেটারি চীনে গিয়েছেন, এসেছেন। আরো বিভিন্ন শিবিরের দুজন সাবেক নেতা গিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন সবাই চীন যাচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের খাওয়া নেই। এমনকি বিএনপির মঈন খান যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা চুক্তি করবে চীনের সাথে, তিস্তা প্রজেক্টটা চীনকে দিবে। আচ্ছা, চীনকে তিস্তা প্রজেক্ট বিএনপি ক্ষমতা আসলে দিবে, তার আগেই যদি ডক্টর ইউনূস দিয়ে দেয় তখন খেলা তো তখনই জমে যাবে। অতএব ডক্টর ইউনূসের এই চীন সফর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা কঠিন পেরেক হিসাবে কাজ করবে। ভারত একটা কঠিন, হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত যেরকম একটা ধাক্কা খেয়েছে, বাংলাদেশে ভারতের সাজানো গোছানো সংসার চুর মার তস নস হয়ে গিয়েছে। প্রফেসর ইউনূসের চীন সফরে আরেকবার, এতদিন বসে হাসিনা পালানোর পর যে করুণ পরিণতি, তারপর যতটুকু সাজিয়েছিল, বিএনপির উপর ভরসা রেখেছিল, বিএনপির সাথে কিছু গোপন চুক্তি কথাবার্তা হয়েছে ভারতের, এগুলো এখন আবার এইসব স্বপ্ন টপ্ন বা আরো যাদের সাথে জাতীয় পার্টি বা যাদের উপর একটু ভারত ভরসা করছিল, এগুলো আরেকবার চুরমার হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। এক কথা যদি বলি, বাংলাদেশের ভিতরে যারা চিন্তা করেছিলেন যে ভারত আমাদের ক্ষমতা এনে দিবে, ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজ, অমুক তমুক, সব বাদ। বাংলাদেশের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, ভারতকে পেটানোর রাজনীতি, ভারতকে শায়েস্তা করার রাজনীতি, আঙ্গুল পাকা করে ভারতকে শিক্ষা দেওয়ার রাজনীতি। ভারতের সাথে কোনো নতজানো রাজনীতি নয়। ভারতকে শিক্ষা দেওয়া আমাদের কোনো ব্যাপার না। প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস সরকারের ফরেন পলিসিটা দেখেন, তিনি নিজে যাচ্ছেন চীনে, জাতিসংঘের মহাসচিব আসছেন দেশে, আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন দেশে। চীনের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, নানান চুক্তি টুক্তি, চীনের সাথে নিঃসন্দেহে চুক্তি টুক্তি হতে পারে। প্রধান উপদেষ্টা খেলা জমছে। ভারত এবার মজা বুঝবে কত ধানে কত চাল, চালাকি করতে এসেছিল, বাংলাদেশকে লুটে পুটে অনেক খেয়েছে। অর্থাৎ বিএনপির জন্য এটা একটা কষ্টের বিষয় হবে, কারণ তারা ভারতের সাথে মোটামুটি অনেক কিছু গুছিয়ে এনেছিল, কিন্তু না, সেটা থাকছে না। ডক্টর ইউনূস এইসব সংখ্যা টংখ্যা ভেঙে দিবেন। যে আমি তো প্রথম দিন গুলি চালাইছিল, তারপর থেকে থেমে গেল জাতিসংঘের কথায়। তার মানে কি জনাব ওয়াকার সাহেবের ইচ্ছা ছিল না? কারণ জাতিসংঘের মানব অধিকারের প্রধান উনি সরাসরি বলে দিচ্ছেন, যদি ছাত্র জনতার বিরুদ্ধে আপনি যান, জাতিসংঘ থেকে টোটাল আর্মি আপনার দেশে পাঠিয়ে দিব, মানে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। এরকম কিছু যদি ঘটতো, ভয়াবহ ঘটনা ঘটতো, তো বাংলাদেশের আর্মির ইমেজ একেবারেই তলানিতে যায় ঠেকতো। তার মানে ওয়াকার সাহেব জাতিসংঘের চাপে বইরা জাতিসংঘের চাপে বইরা কিন্তু ছাত্র জনতার পক্ষে চলে আসছে। এইটাই তো প্রমাণ হয়। এবং ওনার ওই ভাষণটার মধ্যে যেসব বিতর্ক সৃষ্টি করছে, আমার মনে হয় ওই ভাষণটার রিয়াকশনই কিন্তু এখনো চলতেছে। এই যে জাতিসংঘ থেকে সবকিছু ফাঁস করা হলো, এটা কিন্তু ওই ভাষণেরই রিয়াকশন। এটা কিন্তু ওই ভাষণ দেওয়ার পরই আসলো, কিন্তু তার মানে ওই ভাষণের রিয়াকশন এগুলা চলতেছে, কিন্তু সামনে আরো চলতে থাকবে, আরো অনেক কিছু আমরা জানতে পারবো। তবে জাতিসংঘ কিন্তু আমাদের সঙ্গে আছে। কারণ কি জানেন? ইউনূস স্যার যেদিন ক্ষমতায় বসছেন তারপর দিনই জাতিসংঘের এই মানব অধিকারের প্রধানকে টেলিফোনে বলছেন যে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে, এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে। শেখ হাসিনার অপকর্মের প্রতিবেদন এখন কিন্তু পুরা বিশ্বের সামনে। এই যে এই মাসেরই 13 তারিখে আসতেছে জাতিসংঘের থেকে একটা টিম, ওনারা আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন। বিচার বিভাগ কিভাবে কাজ করবে না করবে সবকিছু ওনারা তদারক করবেন। এবং এই বিচারের সময় সারা পৃথিবীর যে কোনো সাংবাদিক থাকতে পারবে, কারোর জন্য বাধা নাই। এবং হয়তো এমনও হইতে পারে আমরা লাইভ এই বিচারটা দেখতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।